মহান স্বাধীনতা দিবস আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি। ৭১ ও ২৪কে যারা মুখোমুখি করতে চায় তাদের উদ্দেশ্য অসৎ বললেন নাহিদ, সংস্কারবিহীন নির্বাচন না মানার হুমকি। এবং ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ৪ লেন সড়কের কল্যাণে উত্তরের পথে যান চলাচল নির্বিঘ্ন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ৫৪তম বার্ষিকীতে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৪ জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের। এবারের স্বাধীনতা দিবসে ঝরছে সেই দৃপ্ত প্রত্যয়। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানি শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণে ৫৪তম বার্ষিকী পালন করছে বাংলাদেশ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান। এর কিছুক্ষণ পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে স্মৃতিসৌধ এলাকায় আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম সহ পুরো উপদেষ্টা পরিষদ। শহীদদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং বিয়োগলের করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ভিআইপিদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সবার জন্য। পতাকার ফুল হাতে জনতার ঢল নামে শ্রদ্ধা প্রাঙ্গণে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনের কথা বলে বিএনপি। মহান স্বাধীনতা দিবসে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে যান দলটির নেতাকর্মীরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন তারা। পরে নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে অস্পষ্ট এবং ভেগ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। মির্জা ফখরুল জানান, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারই দেশের চলমান সংকট সমাধান করতে পারবে। দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বাধীনতা দিবসে জাতীয়
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, তার অভিযোগ যে যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশের চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। ঈদযাত্রার দ্বিতীয় দিনে দেশের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ, তবে স্বাভাবিক গতিতেই চলছে যান চলাচল। এদিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক ৪ লেনে উন্নীত হয় অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। জিন্না ফারুকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন শেখ ফাহিম। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পারের ২২ কিলোমিটার সংযোগ মহাসড়কটি পার হয়ে হাটিকুমরুল, গোলচত্বর থেকে বনপাড়া, পাবনা ও বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। ঈদ মৌসুমে এ মহাসড়কে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ হাজার যানবাহন চলাফেরা করে। বর্তমানে যমুনা সেতু সংযোগ মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খুলে দেওয়া হয়েছে আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভার। ফলে মহাসড়কের সংশ্লিষ্টরা জানান, এবছর এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হচ্ছে অনেকটাই স্বস্তির। অনেক সময় মালবাহী গাড়ি ডাইনে থাকে, মানে পরিবহন বাম দিকে চলে যেতে পারবে, সেই ক্ষেত্রে 80% যানজট কমে যাবে। যমুনা সেতু পশ্চিমে আগে অনেক বিকট জাম হতো, এখন তো 4 লাইন হওয়াতে অনেক সুবিধা হয়েছে। গাবতলী থেকে শিয়ামি রোড লাগতে আগে লাগতে হচ্ছে 4 ঘন্টা, 3.5 ঘন্টা, এখন 2.5 ঘন্টা থেকে আমরা চলে আসতেছি ইনশাল্লাহ। 4 লেন হওয়ার কারণে এক পাশের গাড়ি আরেক পাশে যায় না, যার ফলে যানজট হয় না, যার ফলে স্বাচ্ছন্দ্যে বাড়িতে আসা যায় অল্প সময়ের ভিতরে। আজকে আসলাম, কোনো যানজট ছিল না, খুব ভালো এসেছে। আর মহাসড়ক নতুন হয়েছে, অনেক নতুন রাস্তা হয়েছে, যার কারণে খুব আরামে আসা যাচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে এই মহাসড়ককে 4টি সেক্টরে ভাগ করে 24 ঘণ্টা ব্যাপী 7 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী। যানজট প্রবণ এবং দুর্ঘটনা প্রবণ এলাকা ছিল, এগুলো আমরা চিহ্নিত করেছি এবং এগুলোতে আমাদের টহল টিম বাড়ানো হয়েছে এবং আমরা আশা করতেছি আমরা আগামী 2-1 দিনের মধ্যে আমরা ফিক্সড ওখানে টিম দিতে পারবো, পুলিশের টিম। মহাসড়কের সংস্কার, যান চলাচলের শৃঙ্খলা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। জিন্না ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জিন্না, মহাসড়কে যানবাহনের চাপ এখন কেমন দেখছেন, আর কোথাও কোনো ধরনের যানজট আছে কিনা এই মুহূর্তে? রাজ, আপনি যেমনটা বলছিলেন, ঈদের যে ছুটির নামাজ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো নারীর টানে কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তো আপনি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে। এই গোলচত্বর দিয়ে আপনি মহাসড়কে যে আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। তো আমরা বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু যেটা জেনেছি, যে জানিয়েছে যে ঘটনাই কিন্তু যে এখানে একটা বিষয় বলতে চাই যে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল গোলচত্বর হয়ে ঢাকা বগুড়া, ঢাকা পাবনা এবং ঢাকা রাজশাহী যে লেন রয়েছে, সেই লেন দিয়ে কিন্তু আমরা দেখছি যে যানবাহন চলাফেরা করছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এখানে আপনার কিছু বিষয় জানিয়ে রাখতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণভাবে কিন্তু আমরা দেখছি যে এই যানবাহন কিন্তু যে চলাফেরা স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশ এখানে অনেক বেশি যানবাহন কিন্তু চলাফেরা করছে। অপরদিকে আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই মহাসড়কে যেন
মানুষজন ঈদে ঘরে ফেরার যে মানুষজন রয়েছে তারা যেন নির্বিঘ্নে চলতে পারে। এই সিরাজগঞ্জ অংশে যে 87 কিলোমিটার মহাসড়ক রয়েছে এই মহাসড়ক দিয়ে কিন্তু নির্বিঘ্নে চলাফেরা করার জন্য প্রায় 7 শতাধিক যে পুলিশ তারা কিন্তু আসলে পর্যায়ক্রমে কিন্তু এখানে ডিউটি করবে। তো এখানে আসলে এখনো পর্যন্ত আমরা দেখছি যে যানজটের যে সংখ্যা সেই সংখ্যার কিন্তু আসলে এখনো পর্যন্ত আমরা দেখছি না। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে মহাসড়কের যে যানবাহনের চাপ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আগামীকাল থেকে কিন্তু সরকারি ছুটি হবে, সেই ছুটির পরে কিন্তু আরো এই যানবাহন এই মহাসড়কের চাপ বাড়বে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার ঈদে ঘর ফেরা মানুষের মহাসড়কের যে সর্বশেষ অবস্থা। রাজ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে। তিনি কথা বলছিলেন মহাসড়কের যানজট এবং এই মুহূর্তে ঈদযাত্রার যে খবর সেটি নিয়ে। এবার চলে যাচ্ছি ঈদবাজারের খবরে। ঈদকে সামনে রেখে বরিশালে প্রসাধনীর চাহিদা বাড়ার সাথে সাথে নকল ও ভেজাল প্রসাধনীতে ভরে গেছে মার্কেটগুলো। ঈদ ঘিরে নকল ও ভেজাল প্রসাধনী সরবরাহকারী চক্রের আরও সক্রিয় হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বরিশাল থেকে অপূর্ব বারুর ক্যামেরায় রিপোর্ট করছেন কামরুজ্জামান ডলার, জানাচ্ছেন জাবালুন নূর। ঈদে আর সব পণ্যের মতো প্রসাধন সামগ্রীর বেশ চাহিদা রয়েছে। আর এ সুযোগে বরিশাল নগরীর চকবাজার, গির্জা মহল্লা, কাঁচপট্টি রোড সহ অলিগলির দোকানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী। বিভিন্ন অফারের ভিড়ে নামি দামি প্রসাধন ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে এগুলো। ভালো ব্র্যান্ডের নাম করে ওরা নকল সিল ইউজ করে, তখন ওইগুলো স্কিনের জন্য মানে খারাপ, বিভিন্ন র্যাশ দেখা যায়, তারপরে স্পট দেখা যায় বিভিন্ন। যেখানে চাই সেখানে এই ঈদের একটা হচ্ছে ডিসকাউন্টের একটা করা, তারপর ওইখান থেকে হতেছে যে নকল পণ্যগুলো বেশি তারা করে পাওয়া যায়, যেখানে বেশি বেশি আসে। নকল ও ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরাও। ক্রেতাদের সস্তা পণ্য কেনার প্রবণতা ভেজাল পণ্য বিক্রি বাড়াচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আমাদের মতো কিছু ব্যবসায়ীরা আসলে মুখোশের অন্তরালেই এই ব্যবসাগুলো করে, তারা জেনে বুঝে মানুষের ক্ষতি করে। কিছু ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে তারপর ওইটা হলো প্রচার করার কারণে অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা এগুলো বিক্রি করে, তার জন্যই এই স্কিনের সমস্যাটা দেখা যায় বেশি। কাস্টমারেরও ত্রুটি আছে বলে আমরা মনে করি, কারণ দেখা গেছে বার্গেনিং করে দামাদামি করে কম প্রাইসে যারা মালগুলো কিনতে চায় তাদের ক্ষেত্রেই দেখা গেছে লোকাল কিছু প্রোডাক্ট পরে হাতে, তো ওইগুলোই স্কিনের ক্ষতি করে। এ অবস্থায় নকল ও ভেজাল প্রসাধনী বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের এই যে আপনি যে প্রোডাক্টগুলো বললেন, অনেক সময় দেখা যায় যে নকল প্রোডাক্ট থাকে, হ্যাঁ, তো সেগুলো আমাদের এখানে অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা ছোট অভিযানের ক্ষেত্রেও যদি আমরা হচ্ছে যে এরকম পাই যে স্টিকারবিহীন বা অবৈধ পণ্য, সেক্ষেত্রে আমরা জব্দ করে ধ্বংস করি এবং আইনের ব্যবস্থা গ্রহণ করি। ভেজাল মুক্ত প্রসাধনী পেতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঈদবাজারের আরো খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হৃদয় সরকার। হৃদয়, আশা করি শুনতে পাচ্ছেন। হৃদয়, ঈদবাজারের ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? নরসিংদীর বড় শপিং মল থেকে পদচারণ রাস্তার ফুটপাত সব জায়গার মধ্যে বিভিন্ন রকম বাহারি পোশাক, কমদামি পোশাক, দামি পোশাক দিয়ে বর্ষা সাজিয়ে রেখেছে বিক্রেতারা। নরসিংদীর বিভিন্ন মার্কেটগুলিতে বিভিন্ন 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 জায়গা থেকে মানুষ পেয়েছেন। হ্যাঁ, জি জি, এই জায়গার মধ্যে আসলে নরসিংদী বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে। আমি আমার পিছনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরোটা মার্কেট জুড়ে গেলে মানুষ। আচ্ছা, ঠিক আছে।
বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই জায়গার মধ্যে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের টইটুম্বুর রাস্তার পাশে আশেপাশে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে বিভিন্ন প্রান্ত থেকে কেনাকাটা করতে আসছে। এই জায়গার মধ্যে বিশেষ করে ভারতীয় যে পোশাকগুলো রয়েছে, পাকিস্তানি যে পোশাকগুলো রয়েছে, এই পোশাকগুলি আসলে এই নরসিংদীর বিভিন্ন বাজারগুলোতে এখন চলছে। এর পাশাপাশি আসলে যেটা ভারতীয় পোশাক, গায়রা রায়রা সহ বিভিন্ন পোশাকের সরদম। আর এর পাশে বিশেষ করে নরসিংদীর যে বাজারগুলিতে নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রশাসন থেকে অনেকটা ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম পোশাক থেকে শুরু করে টুপি, যাবতীয় সকল জিনিসই নরসিংদীর বাজারগুলিতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা একটা তথ্য জানিয়ে রাখতে যাচ্ছি যে নরসিংদীর ঈদ বাজারকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে যাতে আমরা বাজার নিয়ন্ত্রণ এবং বাজার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর পাশাপাশি আসলে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা শপিং মল, প্রত্যেকটা যে কেন্দ্রগুলি রয়েছে সেই জায়গাতে মানুষের অনেকটা ভরপুর পেয়েছে। নরসিংদী থেকে ঈদ বাজার নিয়ে আমাদের সাথে বেশি। জি হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হৃদয়। উন্নয়ন প্রকল্পের নামে একের পর এক ইট পাথর আর কংক্রিটের যোগাযোগ অবকাঠামো নির্মাণে কাঁটা পড়েছে চট্টগ্রাম শহরের সবুজের সমারোহ। এতে বদলে গেছে নগরীর পাহাড়ি নান্দনিকতার ল্যান্ডস্কেপিং। শুধু তাই নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর মেগা প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পগুলোর বাস্তবায়নে আলোচনায় উঠে এসেছে স্বচ্ছতার বিষয়টিও। চট্টগ্রাম থেকে সরোয়ার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গত ৩ মাস আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার বীজ মনিটরিংয়ের মাসিক মিটিংয়ে নির্দেশ দেওয়া হয় বিসিআইসির সার ডিলারদের নিজ নিজ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। সব ইউনিয়নের ডিলার সেই নির্দেশনা মেনে বিক্রয় কেন্দ্র স্থানান্তর করলেও বেগমপুর ইউনিয়নের ডিলার মিসার্স আকবর আলী এখনও ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বিক্রয় কেন্দ্র স্থানান্তর করেননি। এতে বিপাকে পড়েছেন চাষিরা। সার কিনতে আসতে হচ্ছে পাশের ইউনিয়ন নেহালপুরের হিজলগাড়ি বাজারে। আমার হিজলগাড়ি যেতে হয়, আবার এই গাড়ি ভাড়া লাগে, দিন সারা দিন কামাই যায়। হিজল গাড়ি আজকে হইল না, বলছে সামনের দিনে আসে। আমরা খুবই কষ্টে আছি সার কেনার ইয়েতে। আমাদের সার কিনতে হলে যাইতে হয় সেই নিয়ালপুর ইউনিয়নে, আনতে হয় হিজল গাড়ির থেকে, তাও সেই সারাদিন থেকে যে সার আনতে হয়। গ্রাম থেকে কিনতে গেলে দাম বেশি লাগে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর বলছে নির্দেশনা অবশ্যই মানতে হবে সব ডিলারকে, না হলে নেওয়া হবে ব্যবস্থা। আকবর হাজি হচ্ছে বেগমপুর ইউনিয়নের ডিলার, এজন্য আমরা রেজুলেশনে ওনাকে আস্তে আস্তে তার ডিলারশিপের যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা বেগমপুর ইউনিয়নে স্থানান্তরের জন্য বলেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, আশা করছি যে অতি দ্রুতই এটা সমাধান হয়ে যাবে এবং এই কৃষকের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। গত মাসের কার্যবিবরণীতে এটা সিদ্ধান্ত নিয়েছি যে বেগমপুরের যিনি সার ডিলার, তিনি বেগমপুরে সেল সেন্টার স্থাপন করে তিনি সেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। এই ডিলার জানান ইউনিয়ন ভাগ হওয়ার কারণেই হয়েছে এই সমস্যা। 2019 সালে যখন ডিলার নিয়োগ করা হলো, যে শূন্য দেখে সেই ক্ষেত্রে শূন্য পড়ে যায় বেগমপুর ইউনিয়ন, তারা সেখানে ডিলারশিপ নিয়োগ দিল বলে পরবর্তী সমন্বয় করা হবে। অদ্যাবধি সমন্বয় হয়নি। এদিকে এই ডিলারের বিরুদ্ধে মামলা করেছেন এক কৃষক। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।